থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি হারুন রশিদ। আপনারা জানেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন, শিগগিরই তফসিল ঘোষণা করা হবে। একই সঙ্গে নির্বাচনের মাঠে কিছু জরিপও চলছে। সর্বশেষ জরিপগুলো খুবই চমকপ্রদ। অন্যদিকে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের নানা ধরনের গুমট পরিবেশও তৈরি হচ্ছে। অন্যদিকে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তিনি রয়েছেন এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। দেশের বাইরে তাকে নিয়ে যাওয়ার কথা, কবে হবে সেটা আমরা ঠিক এখনও জানি না। সব মিলিয়ে এর একটি প্রভাব রাজনীতিতে আছে। আমরা এই জরিপ ধরে শুরু করব, তারপরে অন্যান্য বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসব। আমি সেই বিষয়ে যাব, তবে তার আগে বলে নেই এ বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন আমার ডান দিকে নীলোফার চৌধুরী মণি, তিনি স্বনির্ভর বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তিনি সাবেক সংসদ সদস্য। রয়েছেন আবু হেনা রাজ্জাকি, তিনি সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাদের দুইজনকেই সাদর আমন্ত্রণ। আমরা একটু জরিপের কথা বলছি এই কারণে যে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার সম্প্রতি একটি জরিপ করেছে, আরও একটি জরিপ আছে, সেটা আমরা যাব। সেখানে দেখা যাচ্ছে বিএনপি এবং জামায়াতের ভোটের পার্থক্য খুব কম, 3 থেকে 4 ভাগ। যেমন তরুণ ভোটাররা, আমরা একটু কার্ডটা দেখে নিই বা পড়ে একই সঙ্গে পড়ি। তরুণ ভোটাররা 19.6% তরুণ বিএনপিকে, 16.9% জামায়াত ইসলামীকে, 9.5% কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে এবং 6% এনসিপিকে ভোট দিতে চায়। এই যে তাদের সাম্প্রতিক জরিপটি, এবং এখানে ভোটের পার্থক্য বিএনপি এবং জামায়াতের মধ্যে 3 থেকে 4%। আমি পরবর্তী যে জরিপটি, যেটা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট করেছে, সেটা নিয়ে আসবো। সেখানেও কিন্তু ভোটের পার্থক্য এখানে খুবই কম। তো নীলোফার চৌধুরী মণি, আমরা প্রথম দিকে যে জরিপগুলো দেখছিলাম বা অতীতের ভোটের হিসাব আর আনছি না আমি, তাতে বিএনপি বেশ এগিয়ে ছিল। অনেকেই বলেন যে গত বছরের 5ই আগস্টের পর যদি নির্বাচন হতো আপনারা খুব ভালো করতেন। তো দিনে দিনে আপনারা কেন পড়ে যাচ্ছেন? এটা কি বড় দল তাই তার অবস্থান, বড় দল তাই চাঁদাবাজি বেশি, বড় দল তাই কোন্দল বেশি, বড় দল তাই সংঘাত বেশি, এবং জামায়াতের কি ম্যাজিক আপনাদের কাছাকাছি চলে নিয়ে আসছে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা, অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, জরিপগুলো হয় বাংলাদেশে, জরিপ হয় উন্নত দেশের বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা থেকে। এই জরিপগুলো, আপনি যে জরিপের কথা বললেন IRI-এর, আপনি জরিপের কথা বললেন ইয়ুথ ফোরামের, হ্যাঁ, লিডারশিপের। তো এই জরিপগুলোকে বুঝতে হবে, তাদের যারা জরিপ করে তাদের একটা টার্গেট থাকে। আমি তার মানে এই বলছি না যে মানে ভীষণ ভীষণ জয় জয়কার বিএনপির বা জামাতের বা অন্য কারো। আমি বলছি তাদের একটা টার্গেট থাকে, তারা কাকে নিয়ে আসবে, এবং অনুন্নত দেশগুলোতে তারা এটা অ্যাপ্লাই করে। এটা ধরতে পারেন একটা গিনিপিগের মতো, একটা ওই যে সায়েন্সে তেলাপোকা কেটে পরীক্ষা টরীক্ষা করে আবার ছেড়ে দেয়, বাঁচলে বাঁচতেও না বাঁচলে নাই। সেটা সেই টাইপের বাংলাদেশের রাজনীতিটা ওই রকম। যারা জরিপ করছে, আমি যদি আপনাকে বলি, যার জরিপ করার টার্গেট আমি একে তুলব। ধরেন কোনো মসজিদে, কোনো মাদ্রাসার সামনে যদি জরিপে যান, তাহলে জামাতের পক্ষের লোক বেশি পাবেন। আপনি যদি বিএনপি বস্তিতে জরিপে যান, বিএনপির লোক বেশি পাবেন। আপনি যদি ফ্যাসিস্ট বলি যাই বলি, ওই টাইপের ওদের যদি কোনো একটা জায়গায় আপনি গোপালগঞ্জ জরিপে যান, তাহলে আপনি ওইখানে আপনি নিরঙ্কুশ গোপালগঞ্জে তাদের সাপোর্ট পাবেন। তো সেই জন্য বুঝতে হবে, তাদেরকে উল্লেখ করে জানানো দরকার জরিপটা তারা কোথায় কোথায় করেছে, কোন কোন শ্রেণীর মানুষদের সাথে জরিপ করেছে। তারা 64 জেলা ভিত্তিক করেছে, বিভিন্ন জায়গায় কতগুলো করে মানুষের জরিপ করেছে এবং কোন স্পটগুলোতে জরিপ করেছে। স্পট একটা ব্যাপার। আপনি মসজিদে যদি যান, তাহলে মসজিদে যারা নামাজে দাঁড়ায় তাদের ওইখানে এক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট হয়, যে ধরনের মসজিদে বিএনপি নামাজ পড়ে, বামরাও নামাজ পড়ে কম বেশি, আপনার আরও দল নামাজ পড়ে, এনসিপিও নামাজ পড়ে, কিন্তু তারা নামাজ পড়ে নামাজ শেষ হওয়ার সাথে সাথে চলে আসে। কিন্তু যারা ইসলামকে কেন্দ্র করে রাজনীতি করে, তারা কিন্তু মসজিদটাকে একটা টার্গেট করে বসে থাকে ওইখানে, আজকে 5 জনকে বানাবো, কালকে 10 জন। আমি ওইটা বলছি না, আমি জানতে হবে জরিপগুলো কোথায় হয়েছে। আমি কিন্তু বিএনপি বস্তির কথাও বলেছি, বা বিএনপির জায়গা, আমি বগুড়ার কথা যদি বলি, কিংবা নোয়াখালীর জায়গা যদি বলি, আবার আমি কিন্তু আওয়ামী লীগ ফ্যাসিস্টের কথা বলেছি, গোপালগঞ্জের কথা বলেছি। এখন আপনাকে জানতে হবে জরিপটা কত জনের মধ্যে হয়েছে, কোথায় হয়েছে। জরিপ কিন্তু এমন করে 100 জনকে বললো এখানে, 1000 জনকে বললো, 50 জনকে বললো, 5 জনকে বললো, এরকম 50টা স্পটের রেজাল্ট নিয়ে একটা জরিপ করে এবং তাদের টার্গেট ফুলফিল করার জন্য জরিপ করে।
আমি তাহলে বেশ তাদের কয়েকটা target কি? আমি এনজিওতে, একটু আপনাকে বড় প্রশ্ন বড় করি। এনজিওতে, আমি তাহলে নাম নাই ধরেন- বলি। ধরেন বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, যারা খুবই প্রসিদ্ধ এবং এরাও জরিপ করার জন্য খুব প্রসিদ্ধ, তো তারা তাদের টার্গেটটাকে একটু বলবেন আপনি? আপনার এইখানে তাদের সাথে যাদের রিলেটেড, বাংলাদেশ এখন শুধুমাত্র আপনার আভ্যন্তরীণ কুন্দলে জর্জরিত তা না, বাংলাদেশ জিও পলিটিক্সের একটা প্রধান একটা, ওটা কি বলে, বড়শিতে মাছ ধরার জন্য কি দেয় বলে, টোপ, প্রধান টোপের মধ্যে পড়ছে। বাংলাদেশের দুই পাশে দখল করার জন্য একটা পায়তারা চলছে। বাংলাদেশের আপনার এক্স ফ্যাসিস্ট সরকার বলেছিলেন আমি যদি সেন্ট মার্টিন দিতাম তাহলে আমি থাকতে পারতাম। এটা কিন্তু তখন উনি তো প্রত্যেকদিন বাগে খায় বলে, তখন বিশ্বাস না হলেও এখন এই সময়টা এসে মনে হচ্ছে যখন এইখানে এমবার্গো, ওইখানে এমবার্গো, আপনার চিফ অ্যাডভাইজারের বলতে হয় 3-4বার আপনার ভাষণে যে জনগণকে বুঝাতে হবে বন্দরটা আমাদেরকে দিতেই হবে, আমাদের এতে লাভ হবে, আমাদের কি হবে, অ্যাসেট্রা অ্যাসেট্রা। এখন আপনার মনে করেন সেই জিও তাদের লাভটাকে, তারা কিন্তু বাংলাদেশে কে ক্ষমতায় থাকলো, কোনখানে গণতন্ত্র থাকলো, কোনখানে স্বৈরতন্ত্র থাকলো, তাদের কাছে ডাজ নট ম্যাটার। আমি আপনার বক্তব্য তাদের ম্যাটারটা হচ্ছে তাদের কতটুকু লাভ হচ্ছে, তাদের লাভের জন্য তাদের পয়সা খরচ করে আপনার উপরে জরিপ করা ওগুলো কি টাকাটা আমি লাগছে। সেটাই বলছি যে তাহলে জামাতকে এগিয়ে নিয়ে তাদের কি লাভ, বিএনপিকে এগিয়ে নিলে তো লাভ। এই দেশে যত দুর্বল সরকার হবে তাদের তত লাভ হবে, তাদের বিভিন্ন জিনিসগুলো তাদের নিয়ে নেওয়ার জন্য তত লাভ হবে। মৌলবাদ সরকার হলে এক ধরনের লাভ হবে, অতি দুর্বল হলে এক ধরনের লাভ হবে। তারা যাদেরকে আনবে, আপনি পাশের দেশ অত দূরে যান কেন, 150-200 কোটি মানুষের দেশ, কত বড়, বাংলাদেশের চেয়ে মিনিমাম 50-60-100 গুণ বড় একটা দেশ, সেইখানে 3 টার্ম যাবৎ চরম জঙ্গি মৌলবাদ কি আপনার আছে না, শাসন করছে না? তো তাদের শাসনের আগে আপনি যদি তার ব্যাকগ্রাউন্ডটা জানেন, আপনি 2001 সালের ব্যাকগ্রাউন্ড ধরেন, হাজার হাজার মুসলিম মেরে ফেলছে, পুড়ে ফেলছে, জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে এবং মেরে ফেলেছে, গুলি করেছে। তারপরের ইতিহাস জানেন, আপনার মুরলেরা, বিশ্ব মুরলেরা তাকে আপনার কি ঘোষণা করছে, নিষিদ্ধ ঘোষণা করেছে, তারপরে তাকেই ক্ষমতায় এনেছে। আপনি কি মনে করেন ওই মুরলদের ছাড়া সে ক্ষমতায় আসতে পারছে? ওই মুরলদের সংস্পর্শ ছাড়া সে ক্ষমতায় আসতে পারছে? ঠিক এমন একই অবস্থা বাংলাদেশের জন্য প্রযোজ্য। আপনার কাছে আসবো, তবে আরো একটু তথ্য দিয়ে আমরা আবু হেনা রাজ্জাকি সাহেবের কাছে যাচ্ছি। সেটা হচ্ছে এই ইয়ুথ লিডারশিপ সেন্টার এই জরিপে আরো বলা হচ্ছে যে 30% কোনো সিদ্ধান্ত নেয়নি তরুণরা যে কাকে ভোট দিবে, 17.7% পছন্দের দলের নাম জানাচ্ছে না। তাহলে এই দুটো যদি মিলাই তাহলে অনিশ্চিত ভোটার তারা কোথায় ভোট দেবে সেটা হচ্ছে 47.7%। এই ব্যাখ্যাটা, এই তথ্যটা আপনার সামনে দিয়ে আবু হেনা রাজ্জাকি বলতে চাই, নীলুফার চৌধুরী মনেই যেভাবে এর ভিতরে আন্তর্জাতিক ষড়যন্ত্র দেখেন বা বললেন, তাহলে কি এই জরিপ আসলে ফ্যাক্ট না? তাহলে কি জামাত এগিয়ে যাচ্ছে না? বাস্তবতা কি বলছে? ধন্যবাদ আপনাকে এবং আমার সহালোচক এবং দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা। আপনার যে জরিপটা আমাদেরকে দিয়েছেন তাতে 19% বিএনপি, 16 জামাত, 9 আওয়ামী লীগ, 6 এনসিপি, মোটামুটি যোগফল 51% বা 52% হয়। বাকি যে 47 বা 48% যেটা আপনি বললেন তার ভিতরে 30% আছে সিদ্ধান্তহীনতা, মানে তারা ডিসিশন নিতে পারতেছে না। এই ডিসিশন নিতে পারতেছে না, তার কারণটা কি? এই ডিসিশন না নিতে পারে একটা সুন্দর যৌক্তিক কারণ আছে। এবং এই তরুণ ভোটার যাদের কথা বলতেছেন তাদেরকে যদি আমি 2014 থেকে ভোট না দেওয়া ধরি, তাহলে 14, 18, 24 তিনটি ইলেকশনে ভোট দেয় না, রাফলি 15 ইয়ার্স। তার সাথে আপনি যদি আরও 18 যোগ করেন 33, অর্থাৎ 20 থেকে 35 বছরের এই ছেলে পেলেগুলো বা এই ছেলে মেয়েগুলো, এই ভোটার, তরুণ ভোটার বলতে যা বুঝায়, তো তাদের কাছে নিঃসন্দেহে আওয়ামী লীগ একটা দুর্বৃত্ত বা আওয়ামী লীগকে তারা নিজের চোখে দেখছে। সুতরাং আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে এখন পর্যন্ত নাই, সুতরাং ওই চ্যাপ্টারটা আমি ক্লোজ করে রাখলাম। জি। আর বাকি যারা আছে, বাকি যে দুটো দল, ওই 15-16 বছর তারা অন্য কোনো দল দেখেনি, অন্য কোনো দল সম্পর্কে তাদের কোনো ধারণাও নাই, কারণ তারা তো কেউ ক্ষমতায় ছিল না বা বিরোধী দলেও ছিল না। বিশেষ করে আমি এই দুইটা দলের কথা বলছি এই মুহূর্তে, বিএনপি এবং জামাত। এবং এই বিএনপি এবং জামাত এইটাকে কিন্তু তারা, এই তরুণ ভোটার যারা, তারা কিন্তু এই 15 মাস অবজারভেশনে রাখছে 5ই আগস্টের পর থেকে। তাদের অবজারভেশন টাইম কিন্তু এইটা।
এই এই তরুণ সমাজ কিন্তু এই দুই দলের কাউকে ক্ষমতায় দেখেনি, তাদের কাছে ওটা ইতিহাস, তারা শুধুই আওয়ামী লীগকে দেখছে। সুতরাং তাদের যে জরিপ, সেই জরিপে 19-16 হতে পারে তাদের জরিপে। তা সেক্ষেত্রে বিএনপি থেকে জামাত খুব বেশি দূরে না, মানে জামাত খুব বেশি দূরে না, 3%। এখন আওয়ামী লীগকে আবার 9 দিছে। কেন 9 দিছে? আওয়ামী লীগ তো আছে বাজারে, ওরা জরিপ করে দেখছে 9 আওয়ামী লীগের আছে, বাট তারা কারে ভোট দিবে না সেকেন্ডারি। আর হলো এনসিপি, তো এনসিপির 6% থাকতে পারে এই মুহূর্তে। তাহলে আপনি হিসাব করেন এখানে সর্বোচ্চ হলো 19%। জি, তার মানে টার্নিং পয়েন্ট হতে যাবে ওই 30% যারা সিদ্ধান্ত নেয়নি। এই যে যারা সিদ্ধান্ত নেয়নি, এটা কিন্তু একটা বিরাট ফ্যাক্টর। কারণ নির্বাচনের মাঠে এই 9% যে আওয়ামী লীগের ভোট, ভোট তো নিষিদ্ধ নাই তাদের, না কারে দিবে ভোট আমরা জানি না, আমরা জানি না কাকে দিবে। এখানে আরেকটা কথা আছে, 30% যে সিদ্ধান্তহীনতা, ওইখানেও যে তাদের লোক নাই, তার নিশ্চয় না না, সেটা ঠিক আছে, মানে 30% পাইছে, তারা সিদ্ধান্ত নেয় নাই কোন দলকে দিবে। এখন আপনি এই 9 কোথায় যোগ করবেন? আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে 9 যদি বিএনপির দিকে যোগ হয় তাহলে হবে 25, আর এনসিপি যদি 6% যদি জামাতের দিকে যোগ হয় তাহলে 16 আর 6 কত হয়? 22। তাহলে 16 আর 9 25, আর এদিকে হয় 22। সেটাও খুব একটা পার্থক্য না। আর এটা যদি আপনি এরর অফ মার্জিন ধরেন তাহলে এটা তো সমানই হয়ে যেতে পারে, সমানই হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ফ্যাক্টর হইতেছে ওই সিদ্ধান্ত যারা নেয়নি যে 30%, এখন শুনুন তারা বিবেচনায় কি নিবে? জি, কি তারা বিবেচনায় নিবে সিম্পল, যে 5ই আগস্টের পর যে দুইটা দল মাঠে তারা দেখছে তাদের রোলটা কি ছিল, তাদের এই দুই দলের মধ্যে থেকে যাদের বক্তব্যে, চলনে, বলনে, বডি ল্যাঙ্গুয়েজে কিঞ্চিত যদি আওয়ামী লীগের দিকে ঝোঁক দেখে, তারা সেদিকে যেতে চাইবে না। সোজা হিসাব। আপনি কাদের দিকে ঝোঁক দেখছেন এই দুটো দলে? আমি বলছি তারা তো সিদ্ধান্ত নেয় নাই। যদি তারা মনে করে যে রাজ্জাকী সাহেব দাঁড়াইছে নির্বাচনে কিন্তু আর আওয়ামী লীগের দিকে একটু ঝোঁক আছে, আমি এই ভোটগুলা পাবো না। আমি তো এটা বুঝেছি, আপনার বিবেচনায় আওয়ামী লীগের দিকে ঝোঁক কাদের, বিএনপি না জামায়াতের? না না, সেটা তো ভোটাররা বিবেচনায় নিবে না, আপনার বিবেচনায়? ভোটাররা বিবেচনায় নিবে, বারবার বলতেছি, ভোটার ডিসাইড করবে। কারণ আমি কোন দিকে আছি, আমি নীলুফার দিকে আছি, ডাজ ইট মিন যে সব তার দিকে আছে? সুতরাং এটা ভোটাররা ডিসাইড করবে। আমি আপনাকে বলছি, ভোটাররা কিন্তু 5ই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত এবং নির্বাচন পর্যন্ত বিবেচনায় নিবে। বিএনপি কি খুব মানে খুব ফেভারেবল কন্ডিশনে আছে? আমি বলি আপনাকে এই প্রশ্নটা করে, নীলুফার চৌধুরী মনে আপনার কাছে আসবো, রাজ্জাকী সাহেবের কাছ থেকে শুনি। এটা ধরেন এখন বেগম খালেদা জিয়া অসুস্থ আছে, তো এটা হচ্ছে রাজনীতির নেতৃত্বে একটা চাপ। আমি ওখানে আসছি, আমি আর প্রশ্নটা করে নিই। তারপরে তারেক রহমান সাহেবের দেশে ফেরা না ফেরা নিয়ে কথা আছে। তো এক ধরনের কিন্তু স্ট্যাগনেন্ট পরিস্থিতি অলরেডি বিএনপিতে ক্রিয়েট হয়েছে। এখন শুরু করেন আপনি। আচ্ছা, এই ক্ষেত্রে এই যে অ্যাবসেন্স অফ খালেদা জিয়া অ্যান্ড প্রেজেন্স অফ খালেদা জিয়া, আমি দুইটা বিষয়ে বলতেছি। আল্লাহ মাফ করুক, উনি কিন্তু ইনফ্যাক্ট একটা কঠিন সময় পার করতেছেন, উনি খুবই অসুস্থ। তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি অবজার্ভ করলাম যে দুইজন দায়িত্বশীল ব্যক্তি কিন্তু, আপনারা যদি জানেন, আমি মনে করি নীলুফার মনিও আপনারা জানেন, ডাক্তার জাহিদ সাহেব বলছেন কিন্তু যে মেডিসিন রেসপন্ডিং একটা কথা বলছেন, অর্থাৎ মেডিসিন কাজ করছে, অর্থাৎ উনি স্বাভাবিক মানে ফেরত আসতেছেন, এইরকম বিষয়টা এইরকম যে ডেভেলপ করতেছে। তো উনি যদি ডেভেলপ করে, এবং সে কারণে বলছে যেহেতু মেডিসিন রেসপন্ডিং, তাই তাকে বিদেশ নেওয়ার চিন্তা আমরা করছি না এই মুহূর্তে। পাশাপাশি আরেকজন দায়িত্বশীল ব্যক্তি পার্টির মহাসচিব বলছেন, কি বলছেন, যে ওনার এত বেশি ডেটোরিয়েট করছে যে ওনাকে বিদেশ নেওয়া যাচ্ছে না। দুইটা কথা কিন্তু দুই ধরনের। এখন প্রশ্ন হচ্ছে, এই যে দুই রকমের কথা, এটা কিন্তু কিছুটা ক্রাইসিস তৈরি করবে। এক, দুই, এবার আসেন অ্যাবসেন্স অফ খালেদা জিয়া। যদি আমি বলছি উনি মারা যাচ্ছেন তা নয়, আমি বলছি যদি লন্ডন চলে যান, লন্ডন চলে গেলে কি হবে? লন্ডন চলে গেলে ছেলেকে, যেহেতু এখনো লন্ডন আছে, ছেলেকে ওখানে থাকতে হবে লন্ডন চলে গেলে। সেক্ষেত্রে নির্বাচনের ধারা যদি চলমান থাকে তাইলে পরে একটা হিসাব, আর যদি বেগম খালেদা জিয়া ঢাকায় থাকেন, তার যদি আসার সম্ভাবনা দেখি, তাইলে আরেকটা সিনারিও আসবে পরিষ্কার। এখন আল্লাহ মাফ করুক, আমরা তো মেরিটস ডিমেরিটস আলোচনা করতেছি। বিএনপির জন্য যে জিনিসটা হবে,
আল্লাহ মাফ করুক, যদি ম্যাডাম আর ফেরত না আসেন বেগম খালেদা জিয়া, তাইলে যেটা হবে তারেক জিয়ার প্রতি নেতৃত্বটা তার কাছে বেশি ভিড়বে তখন। কারণ এখন তো আজকে উনি ঢাকায় আছেন বেগম খালেদা জিয়া, উনি কিন্তু সিম্বল অফ ইউনিটি, আজকে পর্যন্ত সিম্বল অফ ইউনিটি। কিন্তু যখনই কোনো কারণে যদি উনি মাইনাস হয়ে যান, মানে আল্লাহ মাফ করুক, তাহলে কিন্তু তখন এই নেতৃত্বটা ফর দ্যাট টাইমের সাথে সাথে চলে যাবে তারেক জিয়ার কাছে। এবং সেই তারেক জিয়ার কাছে যখন যাবে তখন কিন্তু তারেক জিয়া বা তারেক রহমান এমন একটা জায়গা আছে, আমরা মুখে যত গল্পই করি, যেই পার্টিগুলা পরিবার ভিত্তিক, সত্য কথা যেটা, যে পার্টি পরিবার ভিত্তিক, সেখানে মনে করেন স্ট্যান্ডিং কমিটির 50টা নেতা প্লাস একসাথ হইলেও ওই একজন নেতার সমান হয় না। সে কারণে মানে তার ইউনিটিটা তখন চলে যাবে ওখানে, এবং নেতৃত্বটা তারেক জিয়ার কাছে চলে যাবে একেবারেই। এইটা হলো একটা প্লাস পয়েন্ট। মানে আজকে আমরা যে দেখি 19-20 বিভিন্ন জিনিস, ওইটা সেক্ষেত্রে বিএনপি খুব স্ট্রং হয়ে যাবে। তখন এই জরিপটা খুব একটা কাজ করবে বলে মনে হয় না, তখন ব্যবধান হয়ে যাবে। যেটা এখন 19-এ আছে, অন্যদিকে 16-তে আছে, তখন হয়তো এই 30-এর থেকে কিছু ওদিক চলে যাবে, অথবা ওদিক থেকে এদিক চলে আসতে পারে, কারণ এটা তো ফ্ল্যাকচুয়েট করে ডলার পাউন্ডের মতো জরিপটা। সুতরাং সেটা একেবারে কমেন্ট করা খুবই মুশকিল। বাট দেয়ার ইজ এভরি পসিবিলিটি যে বিএনপির নেতৃত্ব যদি তারেক জিয়ার কাছে যায় আলটিমেটলি, এখন পর্যন্ত কিন্তু ওইভাবে যায়নি, কিছু বিশৃঙ্খলা আছে, আমরা মুখে গল্প যতই করি, এবং তার কাছে যাওয়া উচিত। 1, 2 হচ্ছে দেশের এইরকম একটা সিচুয়েশনে একটা কথা আছে যে -4 একটা কথা চলতেছে। আমি যদিও সেটা গুরুত্ব দিই না, সেটা আমার কাছে অন্য ব্যাখ্যা। আবু হেনা রাজ্জাকী সাহেব 4- কথাটা খুব বলছিলেন, যদিও সরকারের লোকজন বলছে এটি স্বৈরাচার, যারা ফেসিস্ট তারা এই কথাগুলো ছড়ায়। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আরেকটি বিষয় যেটা আবু হেনা রাজ্জাকী সাহেব তুলেছেন, যে ম্যাডাম খালেদা জিয়া যদি দেশের বাইরে চিকিৎসার জন্য যান, সেটা একটা বিষয়। তারেক রহমানের কি ওখানেই যদি উনি থাকেন, আমি এটাই ধরে নিচ্ছি, তাহলে আপনারা পার্টিটাকে কিভাবে ম্যানেজ করবেন বা কিভাবে ম্যানেজ হবে? আর হচ্ছে 4- থিওরির কোনো চাপ বা আঁচ আপনারা মনে করছেন কি? 4- কি, আর রাজ্জাক কিভাবে ব্যাখ্যা দেবে? সরকার যে কথাগুলো বলেছে, সরকার গা বাঁচানোর জন্য বলেছে। রাজ্জাকী সাহেব যেটা বলেছেন, আমি এটার দিকে মনে করি যে সে যেটা বলেছেন সেটা অনেকটা বিএনপির অনেক নেতাদের সাথে মিল আছে কথা। যেমন মহাসচিব মাঝে মাঝে বলতেন যে এখনও -2 ফর্মুলাটা কিন্তু চলমান। এই ধরনের কাজ দেখেই মনে হয় যে -2 ফর্মুলা এখনও চলছে। কিংবা আমাদের নেতা জনাব তারেক রহমান যখন বলে যে দেশে গভীর ষড়যন্ত্র চলছে, কোনোটা দৃশ্যত কোনোটা অদৃশ্যত। দৃশ্যত ষড়যন্ত্রটা মোকাবেলা করা যায়, কিন্তু অদৃশ্য ষড়যন্ত্রের মোকাবেলা করা যায় না। এখানে যে -4 এটা -2 থিওরি, মানে দুইটা দল থিওরি আমরা আগে মনে করতাম। কিন্তু দল তো আসলে বিদেশিরা যত চেষ্টাই করুক জিওপলিটিক্স বা দেশের একটা আভ্যন্তরীণ মানে কি বলবো ষড়যন্ত্রকারী যত কিছুই মনে করুক না কেন, সম্ভব না দুটো দলকে শেষ করে দেওয়ার। সেইখানে তারা ম্যানকে টার্গেট করা, ম্যানের টার্গেটের মধ্যে আপনি দেখেন যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এত বেশি অসুস্থ, তার অর্গানগুলো ওইভাবে আগের মতো রেসপন্স করে না, বা একে বয়স 2, তার উপর স্লো পয়জনিং হয়েছিল তার জেলখানায় থাকা অবস্থায়। এখনও সে ষড়যন্ত্রের মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা জানি না যে কি হয়েছে, কি কতটুকু। আমরা ডাক্তার জাহিদ সাহেব যা বলছেন আমরা সেটাকে বিশ্বাস করে আমরা চলছি। সেইখানে আমি সর্বশেষ শুনলাম যে সিটি স্ক্যানেও তার রেজাল্ট ভালো আসছে, মাথার রেজাল্টটা। তো আমরা আশা করছি যে উনি ভালো হয়ে যাবেন, এবং আমাদের মাঝে হয়তো আগের মতো ওইভাবে ফিরে আসতে না পারলেও কিছু কিছু জিনিস উপস্থিতি অনেক বড় কিছু, ওনার উপস্থিতি বিএনপির অনেক বড় কিছু, নাম্বার 1। নাম্বার 2, যদি কিছু হয়, আল্লাহ না করুক, যদি কিছু হয়, আমি আপনাকে ওই কথাটা বলতে চাই যে আপনার এই 5ই আগস্টের পরেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3-4 মাসের জন্য লন্ডনে ছিলেন চিকিৎসার জন্য। তখন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান ওনার সন্তান, উনিও ছিলেন, উনি বহু বছর আছেন, 17 বছর 18 বছর। তো সেইখানে যদি চলতে পারে দল তো কোনোখানে অসামঞ্জস্যভাবে চলে না, চলছে যেভাবে আগে চলতো ওইভাবেই চলছে। তাহলে ইলেকশনের সময় চলতে সমস্যাটা কোথায়? ওনাদের হয়ে তো স্ট্যান্ডিং কমিটি এত বড় আছে না, সমস্যা তো নাই, কিন্তু তারেক রহমান সাহেব তো অলরেডি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। হ্যাঁ, প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন, এবং আমরা বিশ্বাস করি যে উনি প্রার্থী হবেন যদি নির্বাচনটা হয়।
না, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপনাদের ভিতরে কোনো শঙ্কা আছে? আমাদের মধ্যে এখনো শঙ্কা আছে। কেন? এই জন্য শঙ্কা আছে, আমরা যেমন ধরেন ওই যে বলে না যে আকাশে বিদ্যুৎ চমকিয়েছে, রাজা মৃত্যুবরণ করেছে, সুতরাং বিদ্যুৎই রাজার মৃত্যুর কারণ চমকানো, ওরকম দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছে, এনসিপি ইতিমধ্যেই বলেছে যে নির্বাচন তফসিল ওনার দিকে তাকিয়ে পিছানোর কথা। কিংবা আপনার আরেকটা মৌলবাদী দল যখন বলে যে এটা না হলে দেশে জেনোসাইড হতে পারে নির্বাচনের সময়, তো এই কথাগুলো জেনোসাইডটাকে আমরা কিন্তু হালকা করে ধরতে পারি না। সরকারের যে হ্যান্ডসগুলো শক্তিশালী হওয়ার কথা নির্বাচনকে সামনে রেখে, একটা হ্যান্ডসও শক্তিশালী হয় নাই। আপনার অস্ত্র উদ্ধার হয় নাই, থানা থেকে যে পরিমাণ অস্ত্র লুট হয়েছিল, যে পরিমাণ গুলি লুট হয়েছিল, গুলি তো কোনোটাই আসে নাই। অস্ত্র এখনও 3 ভাগের 1 ভাগ অস্ত্র এখনও ফেরে নাই, এবং সেটার জন্য সরকারকে কোনো নরণচরণ আমরা দেখছি না। বৈধ অস্ত্র যে জমা নেওয়া সেটাও করে নাই, এবং অস্ত্র যে আরও ইলিগ্যাল অস্ত্র যে রাষ্ট্রের মধ্যে অনেক জায়গায় ভর্তি সেগুলোও কোনো চিন্তা করে নাই। তো সেইখানে অস্ত্রের কথা বলেন, প্রশাসন, যে প্রশাসনের হাতে আপনার অশুভ নির্বাচন ছিল অনেকগুলো, 2-3টা আমিডামি নির্বাচন, নিশিরাতের নির্বাচন, বিনা ভোটের নির্বাচন, এই নির্বাচনগুলো ছিল। এখন তো লটারি করে দিয়েছে। লটারি করলে কি আপনার অসৎ, ধরেন আপনি অসৎ লোক, আপনার অসততা কি লটারিতে চলে যাবে? আপনি কোথাও না কোথাও তো পড়বেন, তো যেখানে পড়বেন সেখানে কতটা ডিজাস্টার আপনি করবেন আপনি নিজে বলেন তো। সব লটারিটা কোন প্রসেসে করছে? আর লটারি করার জন্য কি আপনার মেধা, তাহলে তো ইলেকশনটাও আপনি লটারি করে দিতে পারেন 2 দিন পরে, যে এত টাকা খরচ হবে, দরকার কি, আসেন লটারি করি। যে এলাকার আর কি লটারি করা যায়? ধরেন তো লটারি চাইলে আপনি সবকিছুই লটারি করতে পারেন। আপনি যখন একটা ক্যাডার বেস, যেটা আপনি ক্যাডারদের উপরে লটারি করছেন, আপনি ওসির উপরে লটারি করছেন, আপনি তাহলে লটারি করলে আপনি এমপির উপরে লটারি করতে পারেন 2 দিন পরে। আপনি আরো উপদেষ্টার উপরে লটারি করতে পারেন, যেটা বলেন আরো উপরে আপনি প্রাইম মিনিস্টারের উপরেও লটারি করতে পারেন, আপনি রাষ্ট্রপতির উপরেও লটারি করতে পারেন। লটারিতে তো আপনারা নিষেধ করে নাই, আপনি কতটা আপনার ক্ষমতার অপব্যবহার করছেন, এটা হচ্ছে মেন কথা। আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করে লটারি করেছেন, এবং লটারি কোন প্রসেসে করেছেন সেটা কি ধরেন 20, 21, 22, 23, 24 বিসিএস ক্যাডারদের উপর, সবগুলো ক্যাডারদের উপর, নাকি আপনি আগে সিলেকশন করেছেন আপনার মতানুযায়ী, যে এলাকায় পড়ুক, আমার এলাকায় ওই এলাকায় ভোটার আছে, আমার ক্যান্ডিডেট আছে, আপনি যেখানেই ফেলেন। আপনি লটারিটা কিভাবে করেছেন এটা জনগণের সামনে খোলাসা করেন না। আর আপনার তো এই কাজই না, এই কাজ তো হইল আপনার ইসির, আপনার তফসিল ঘোষণার পরে তারা আপনার যখন নিজেরা মালিক হয়ে যাবে ওই 3 মাসের 2 মাসের ওই আমলাদের, তখন আমলাদের ট্রান্সফার তারা করবে, তারা বুঝে করবে, সবাইকে নিয়ে করবে। আপনি হঠাৎ করে লটারি দিয়ে আপনি কি বুঝাইতে চান? তার মানে 1 মাস পরে আবারও লটারি করে আপনি আরেকবার ট্রান্সফার করবেন। এই সব কিছু মিলে নির্বাচনটা কিন্তু ভীষণ সমস্যা, টেনশন, সব কিছু মিলে। আর যদি ফেব্রুয়ারিতে কোনো কারণে ফেব্রুয়ারির নির্বাচনটা যদি 1 মাস পিছায়, 6 দিন পিছায়, রোজার পরে যদি যায়, আপনার কি হবে? তারপরে এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, কুরবানি ঈদ, যাইতে বর্ষাকাল, যাইতে আপনার ডিসেম্বরের আগে আপনি কোনো কথাই বলতে পারবেন না। ডিসেম্বরেও যে হবে তার নিশ্চয়তা কি? তাহলে আপনার হাতে একদম পাক্কা 2 মাস। যদি ফেব্রুয়ারির 12 তারিখ যদি লাস্ট ডেট হয়ে থাকে ইলেকশনের, যদি 13, 14, 15 যদি রোজা শুরু হয়ে থাকে, তাহলে আপনি 12তে করতে গেলে আপনার কাছে 1 মাস আর 4 দিন সময় আছে। আজকে 7 তারিখ চলে গেছে, 1 মাস 4 দিন নিয়ে 2 মাস 4 দিন। আমরা একটু আবু হেনা রাজা, এইভাবে আপনি কিভাবে করবেন এটা জাতির সামনে আপনাকে উপস্থাপন করা উচিত। আমরা ওই -4 থিওরি যেটা দিয়ে আপনি শুরু করেছিলেন, না -4 যেটা কি আসলে শুনেন, এটা 2007-এ যখন 111 হইল, তখন একটা কথা প্রচলিত ছিল, তখন তো -2 শুনেছি, ওই -2 সেটা 4 কিভাবে একটু বুঝিয়ে। আমি বলি, আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, তখন যেটা ছিল -2 বলতে 2টা পরিবার মিন করছে, আমার ব্যক্তিগত। কারণ দল আপনি ধ্বংস করতে পারবেন না, দল একটা শক্তির রূপান্তর আছে, ধ্বংস হয় না, রূপান্তর হয়। ওই যে এখনো মুসলিম লীগ আছে, সেই বড় দল আছে, রূপান্তর হয়ে নানান শক্তির অবিনাশিতাবাদ, হ্যাঁ, শক্তির কিন্তু বিনাশ নাই, রূপান্তর আছে। কাজে আপনি সায়েন্সের ভাষা এটা, তো সেই হিসাবে আপনি একটা দল, এই যে ইসলামী দল বলি না ধর্ম নিয়ে, ওটা কিন্তু একটা ফোর্স,
ওখানে এই যে আমাদের দেশে ইসলামী দল না, আধ্যাত্মবাদ বলতে কিছু নাই, ওটা একটা ফোর্স। সংঘবদ্ধ হইলে যে ফোর্সটা হয়, বিএনপি যেমন সংঘবদ্ধ একটা ফোর্স, আওয়ামী লীগ সংঘবদ্ধ একটা ফোর্স। আমি সংঘবদ্ধ না, আমি কিন্তু ফোর্স না, আমরা ইন্ডিভিজুয়ালগুলো ফোর্স না। জি বলছিলেন। হ্যাঁ, এখন -4 যেটা বলে, আজকের এই কনটেক্সটে যদি আসেন, আপনি বলেন তো -1 প্রথম যদি আমি ইয়েরে ধরি, মানে আপনার প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি চলে গেলেন, তিনি কি জন্য গেছেন? সে কি মাইনাস ফর্মুলায় গেছেন, নাকি তার করাপশন, তার মানুষ হত্যা, তার আর্মি অফিসার হত্যা, তার শাপলা চত্বরে হত্যা, বিনা বিচারে হত্যা, ব্যাংক লুট, আমি দামি নির্বাচন, মানুষ তারাই দিছে তাকে, জনগণ তারাই দিছে, এটা -1-এর কি আছে? তারপরে যখন সে চলে গেল, তার বিরুদ্ধে মামলা শুরু হয়েছে, মামলায় ওনার ফ্যামিলি, ওনার বোন, ছেলে মেয়ে সব দণ্ডপ্রাপ্ত হয়েছে, সে কারণে মাইনাস হয়ে গেছে। এনে তো তারা কেউ মাইনাস করে নাই, গেল গিয়া ওই মাইনাস ফর্মুলায় কেউ পড়ে নাই, অটো। এইবার আসেন এই ফ্যামিলিতে, যদি আমি আজকে বিএনপির, আমি রিয়েলিটি বলবো, আমার কাছে কোনো, আমি শুনতে আজকে বেগম খালেদা কি সিম্পল অসুস্থ। এখন কেউ কেউ বলছেন তারে পয়জনিং করছে, তারপর ঠিক আছে, এই পয়জনিং আপনি আজকে বলতেন, এই পয়জনিং, নেত্রীর পয়জনিং করার জন্য কিন্তু আটঘাট না, অনেক বিস্ফোরক অনেক কিছু হওয়া উচিত ছিল তাহলে তখন। এখন যে বলছে ফাইন, ভালো কথা, বাট অসুস্থ, এইটাই চূড়ান্ত সত্য, যিনি অসুস্থ। তা উনি অসুস্থতার কারণে উনি কিন্তু আর সেই স্বাভাবিক ওই ফর্মে যেতে পারবেন না কালকে সুস্থ হয়ে বাসায় আসলেও। সুতরাং আপনি যদি তাকে মাইনাস বলেন, ওই ফর্মুলায় ফেলেন, কেন ফর্মুলায় ফেলাবেন? সে তো ন্যাচারালি ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তারপরে যদি আসেন আপনি তারেক রহমান সাহেবের কথা বলেন, হি হ্যাজ গন টু লন্ডন, উনি যদি ইফ হি ডাজ নট কাম ব্যাক, তো ওনাকে মাইনাস করলো কে? কারণ আপনি বলেন শেখ হাসিনা থাকাকালীন উনি আসতে পারেননি, এখন আয়নাঘর নাই, এখন আপনার কি বলে এই ক্রস ফায়ার নাই, বিনা বিচারে হত্যা নাই, তার বিরুদ্ধে কোনো মামলা নাই, কিন্তু উনি একটা জিনিস পরিষ্কার করছেন, উনি কেন আসতে পারেন তাহলে না। 4 কোথায় গেল? 3 পর্যন্ত আসলেন। ওই যে যদি আমি তারেক জিয়ারে ধরি 4, ওইভাবে সংখ্যা ধরলে তো উনি তো আসতেছেন না। উনি যদি এখন নিজে না আসেন, কথার কথা বলছি, উনি দুইটা বক্তব্য রাখছেন কেন আসতে পারতেন। একটা বলছেন আমি কেন আসতে পারতেছি না, এটা আমার একক সিদ্ধান্ত নয়। 2 বলছেন আমি সেটা অবারিতভাবে প্রকাশও করতে পারছি না। ঠিক এই কথাটা যখন বলে, তখন কিন্তু দলের থেকে বলা হয়েছে, দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন উনি ফেরত আসবেন কি আসবেন না, ওটা ওনার ব্যক্তিগত এবং পারিবারিক ব্যাপার। তাহলে ব্যক্তিগত এবং পারিবারিক ব্যাপার হয়ে গেল, তার একক ম্যাটার হয়ে যায়, কিন্তু উনি একক ম্যাটার বলেননি। তাই যে একক ম্যাটার হয়ে গেলে দলের সাথে তার একটা গ্যাপ দেখা যাচ্ছে, বা দল গ্যাপ রাখছে। এখন তো সেই কারণে উনি না আসেন, এটা মাইনাস তারে কে করলো? মাইনাস কে করলো? এখানে তো অটোমেটিক হচ্ছেন। একজন গেলেন দুর্নীতি করাপশনের কারণে, অসুস্থ আরেকজন, এটা ন্যাচারাল। আমি অসুস্থ হয়ে যেতে পারি একসময়, আমরা সবাই মাইনাস হয়ে যাব। আর তারেক রহমান সাহেব যদি ওইভাবে না আসতে পারেন, একে তো রাষ্ট্রীয়ভাবে কোনো প্রোগ্রাম করে মাইনাস করা হয় না, ইটস এ ভেগ টার্ম নাও। আমরা যেটা বলি, আপনি এটা বলতে পারবেন না আপনি হাসিনাকে সরাইছে কি, এটা তো ক্লিয়ার করেছেন আপনি না উনি ভালো ফেরেস্তা ছিলেন তাই ওনার সরাই, ভাই আপনি ফেরেস্তা চলে যান, নো, ওনাকে বাধ্য করা হয়েছে, উনি বাধ্য হয়েছেন যাইতে। কারণ অনেক তো কাজেই -4 কেন? কালকে মাইনাস আপনিও হয়ে যেতে পারেন, কথার কথা। ফর এক্সাম্পল ফ্রম দিস অফিস, কথার কথা বলছি, নানান কথা হতে পারেন। কাজে এইগুলা তো আপনার অ্যাকশন, আপনার কর্ম, আপনার কর্ম আপনাকে সবকিছু বলে দিবে। এই জন্য একটা কথা আছে যে আল্লাহ লুকস নট টু ইউর ফিগার অ্যান্ড ওয়ার্থ বাট টু ইউর হার্ট অ্যান্ড ডিডস। আপনার কর্মর দিকে আল্লাহ তাকান, সেই মতো তবে অ্যাকশন নেন। সুতরাং যার যার কর্মে হচ্ছেন, আজকে বেগম খালেদা জিয়া ন্যাচারালি উনি সাফার, আজকে পেশেন্ট হয়েছেন, হইতেই পারেন। সুতরাং -4 এটা যেভাবে বলা হয়, পরিকল্পনা কিছু নাই তো। একজন অসুস্থ হয়ে মাইনাস হচ্ছেন, আরেকজন তার দুর্নীতি করাপশন মানুষ মারার জন্য মাইনাস হচ্ছেন, দুর্নীতিতে দণ্ডপ্রাপ্ত হচ্ছেন, টোটাল ফ্যামিলি নিচারালি মাইনাস হয়ে গেছেন। সুতরাং এই -4 ইটস এ রং থিওরি। আর একটা বিষয় এবার এখানে আসেন, যেটা আমি আপনাকে বলতেছিলাম, যে যদি কোনো কারণে আজকে যদি নেতৃত্বের সংকট হয়ে যায় কোনো কারণে এই ইয়েতে, তাহলে কি হবে? যারা নির্বাচন, মানে বিএনপিতে, হ্যাঁ, যদি নির্বাচন যারা চায় না, আজকে দেখেন আপনার যে জরিপ, তাতে 30% কিন্তু সিদ্ধান্তহীনতায় আছে। আর যারা মাঠে আছে ইয়ে নিয়ে, তার বিরুদ্ধে পরিষ্কার কিছু লোকের, আল্লাহ মাফ করুক, আমি কিন্তু একেবারে পুরা জাতির কাছে, যদি কোনো কারণে খালেদা জিয়া এক্সপায়ার করে যান, তাহলে কি হবে? একটা শ্রেণী কিন্তু অলরেডি বলছে যে ওনার কারণে তফসিল পিছানো হোক। তার মানে কি? এটা একটা জনমত আছে। কেন জনমত আছে? বাংলাদেশে আপনি যে জরিপটা নিয়ে আসলেন, এখানে মাত্র 19% যার কথা আনছেন বিএনপি,
দে আর ডিটারমাইন্ড অ্যাবাউট ইলেকশন। জামাত কিন্তু এই সমস্ত ইস্যু আনে, অস্ত্র উদ্ধার হয় নাই, প্রশাসন ঠিক নাই, লেভেল প্লেইং ফিল্ড ঠিক নাই, এই ইস্যুগুলো তারা আনে। তার মানে নির্বাচনের দিকে তাদের ঝোঁক নাই। আবার এনসিপি বলছে যদি বেগম খালেদা জিয়ার কিছু হয় তাহলে নির্বাচন পিছাইতে চায় তারা, আর আওয়ামী লীগ তাকে আমি অফ রাখলাম। তাহলে আপনার এই 16, এই 6, এনসিপি 16, এনসিপির 6, জামাতের 16, তার সাথে যারা ভোট দেয় নাই, মানে যারা সিদ্ধান্ত দেয় নাই, এরা যদি চাপ দেয়, এরা যদি ইউনাইটেড হয়, নির্বাচন পিছায় নেয়, সেক্ষেত্রে কিন্তু বিএনপির একটা বিরাট চাপ পড়বে। কারণ ওইটা তো বেশি হয়ে যাবে, হ্যাঁ ওই দিকটা বেশি হয়ে যাবে নির্বাচন না দেওয়ার কারণ আপনি জনগণটাকে সবাই ব্যবহার করে, কিন্তু একটা স্পিরিট যখন আছে যে পিছাইতে চায়, এনসিপি ইতিমধ্যে দেখাইছে শ্রদ্ধাবোধ, সবই রাজনৈতিক স্ট্যান্ড, এটাকে কিন্তু তখন আবার কিছু দল মিলে ক্যাশ করতে পারে যে খালেদা জিয়ার এই কারণে আমরা নির্বাচন পিছাইতে চাই। আমরা জরিপকে যতই না নেগেট করি, তবু আমি বলতে চাই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI জরিপ পছন্দের শীর্ষে কিন্তু জামায়াত ইসলামী, পছন্দের শীর্ষে। আমরা যদি একটু সেই কার্ডটা দেখাতে পারি, দেখবেন যে সেখানে বলা হচ্ছে যে কাজকর্ম পছন্দ করে জামায়াত ইসলামীর 53% মানুষ, বিএনপির কাজকর্ম পছন্দ করে 51% মানুষ, এনসিপির কাজকর্ম পছন্দ করে 38% মানুষ, ইসলামী আন্দোলন বাংলাদেশের পছন্দের কথা জানিয়েছেন 33% মানুষ, এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পছন্দ করছেন 25% মানুষ কাজকর্ম। আর ভোটের একটা হিসাব আছে, সেখানে কিন্তু বিএনপি এগিয়ে, তাও ওই 3-4%। আপনি দেখেন আগামী সপ্তাহে যদি ভোট হয়, এটা খুবই ইন্টারেস্টিং একটি পয়েন্ট, আগামী সপ্তাহে যদি ভোট হয়, যদিও জরিপটা কয়েকদিন আগে প্রকাশ হয়েছে, তো বিএনপিকে ভোট দেওয়ার কথা বলেছে দুঃখিত 30%, জামায়াতকে ভোট দেবেন 26%, এনসিপিকে 6%, জাতীয় পার্টিকে 5%, ইসলামী আন্দোলনকে 4%। আচ্ছা, এইখানেও কিন্তু 4%। তাহলে এই যে জনপ্রিয়তার শীর্ষে, জনপ্রিয়তা বলতে পছন্দের শীর্ষে জামায়াত ইসলামী, ওদিকে ভোটে ওই 4% এগিয়ে আছে। এখন ধরেন আমি মার্জিন অফ এরর ধরেন, আপনি যে পরিস্থিতির কথা বলবেন তাতে কি হবে সেই আলোচনাটা আমরা শুনবো। তার আগে আমরা একটু বিরতি নিয়ে আসি। দর্শক, আমরা এই আলোচনায় আরও একটি বিরতি নিচ্ছি, ফ্যাক্ট চেকে ফিরবো একটু পরেই। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। আমরা কথা বলছি যে জরিপ সমাচার, জামায়াতের ভোট বাড়ছে, বিএনপির কমছে, আওয়ামী লীগের ভোট কে পাচ্ছে। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে চলে আসি। একটু আগেই আমরা এটা দেখাচ্ছিলাম, আপনি বলতেই পারেন যে এটি একটি প্রভাবিত জরিপ, কিন্তু আপনি দেখেন কাজকর্ম জামায়াতের মানুষ বেশি পছন্দ করছে। বিষয়টি কিন্তু একটু একটা প্রপোজিশন বলি, জামায়াতের বিরুদ্ধে আপনি তো অত অভিযোগ পাবেন না, এবং তারা তো তৃণমূলে চলে গেছে, তাদের তো অলরেডি জামায়াত ইসলামের খুলনা 1 আসনে তো হিন্দু প্রার্থীও তারা দিয়ে ফেলেছে। সব মিলিয়ে তাদের এই যে পছন্দ, হিন্দুরাও তাদেরকে পছন্দ করছে। আমি এটা বলছি এই কারণে, বাংলাদেশের নির্বাচনে তো হিন্দুদের ভোট রয়েছে 10, 11, 12%। তো আপনি তাদের জনপ্রিয়তা কোন জায়গা থেকে অস্বীকার করবেন? শোনেন, জামাত যেখানে নিজে মানে নিজের সুনামকে ছড়িয়ে দেয়, বিলিয়ে দেয়, সেখানে জামাত নিজেই নিজের জন্য দায়ী, অন্য কাউকে লাগবে না। 5 দিন ভালো কাজ করবে, একদিন বলবে যে রোজা আর পূজা তো এপিট আর ওপিট। 2 দিন ভালো কাজ করবে, তারপর বলবে যে কৃষ্ণ আর মুসা তো 2 ভাই। একদিন ভালো কাজ করবে তো বলবে যে সূর্যকে আমি থামিয়ে রেখেছি, দাঁড় করিয়ে, সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে, প্রশাসন আমার কথায় উঠবে বসবে। সকালবেলা ওসি এসে আমাকে বলবে কি কাজ, আমি কাজ বুঝিয়ে দিব, আমাকে ওসি তারপরে আমি যেখানে যাব আমাকে স্কট দিবে। তো এই জিনিসগুলো, এবং এই যে নারীদেরকে 5 ঘন্টা কর্মদিবস তাদেরকে দেওয়া, এগুলার জন্য জনগণই ঠিক করবে। একটু আপনাকে ইন্টারাপ্ট করি যে জামায়াতের বিরুদ্ধে বিএনপি নেতারা খুব এখন একাট্টা, যেমন মির্জা আব্বাস সাহেব বলেছেন জামাতকে জন্য আওয়ামী লীগই ঠিক ছিল। এটা কি, আমি যদি ওইভাবে ব্যাখ্যা করি, জামাতের জনপ্রিয়তায় এই কার্যক্রম মানুষ পছন্দ করে, এতে ঈর্ষান্বিত হয়েই কি আপনার শক্ত অবস্থা? এটা যদি আপনি মনে করেন অ্যাজ এ অ্যাঙ্কার, আপনি অনেক কিছু বলতে পারেন। আমি জামাতের এতক্ষণ যে বিবরণটা দিলাম, ধারা বিবরণ, সেখানে যদি আপনি পড়ে যান তাহলে আপনি যেভাবে যাবেন সেভাবে। আমি অন্য একটা জিনিস চিন্তা করি, এই সব জরিপ টরিপ কিচ্ছু না, ইঞ্জিনিয়ারিং, ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি হয়, ভোটটা আপনি যেখানেই দিবেন
আমার মুরব্বীরা কি বলে, ওই যে আন্তর্জাতিক মুরব্বীরা যেটা যেখানে মনে করবে ওইটাই মেটিকুলাস ডিজাইন। যদি এটা হয় তাহলে আমার বলার কিছুই থাকবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার আওয়ামী লীগের ভোটের কথা আপনি বলছেন। হ্যাঁ, আওয়ামী লীগের নীরব একটা ভোট আছে, এতদিন ক্ষমতা চালিয়েছে, বড় একটা পুরানো একটা সংগঠন। সেটা মনে করে জামাত কিন্তু আওয়ামী লীগকে মামলা দেয় নাই। যত মামলা দিছে দেখবেন এলাকা এলাকায় বিএনপি মামলা দিছে। তো জামাত শুধু মামলা দেয় নাই তা না, জামাত আওয়ামী লীগের বাড়ি বাড়ি খাবার পাঠাইছে। এটা যখন মানুষ জানাজানি হয়ে যায় তখন কিন্তু আবার আরেকটা জিনিস বিভ্রাট ঘটে। তো জামাত তাদেরকে থাকার জায়গা দিছে, ঘুমানোর জায়গা দিছে, খাবার পাঠায় দিছে, বাজার পাঠায় দিছে এবং মামলা করে নাই। তাহলে জামাত যে আওয়ামী লীগ নিষিদ্ধ করলো এটা কোন বেসিসে? ভোটগুলা পাওয়ার জন্য। এই তো আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না জামাতকে মানবিক কারণে, যে আমাকে তো সে এটা করছে। আমরা অনেক সময় মানবিক কারণে অনেক কিছু করি। ভোটগুলো কি জামায়াতে যাবে শোনেন, সেটা মনে করছে, কিন্তু ভোটের রাজনীতি হলো বিরাট হিসাবের রাজনীতি। 11th আওয়ার পর্যন্ত প্রত্যেকেই হিসাব করবে। ওই আওয়ামী লীগের লোকটাও হিসাব করবে যে আমার বেসিক আমার কতটুকু আমি পাবো আর কতটুকু পাবো না, আমার সন্তানরা কতটুকু পাবে না, আমার সন্তান ঘর থেকে বাইরে বের হতে পারবে কি পারবে না। এই জিনিস আমি প্রথমেই বলছি, একটাই কারণে পারতে পারে, সেটা হলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এর বিকল্প আর কোনোটাতেই কেউ বলতে পারবে না। এখন ইলেকশন যদি ইঞ্জিনিয়ারিং হয় সেখানে এনসিপিও বলতে পারে আমি সরকার, কোনো কিচ্ছু করার নাই। আমরা এরকম পৃথিবীতে অনেক কিছু দেখেছি। তো এখন এটা কিভাবে নিবে এটা হলো একটা ব্যাপার। তবে যতটা হিসাব করছেন সেই হিসাব সবখানেই প্রযোজ্য হবে এটা আমি মনে করি না। এতই যদি প্রযোজ্য হয় তাহলে তারা নির্বাচন চান না কেন? নির্বাচনে তারা তো আগে আগে পা বাড়িয়ে রাখবেন। তারা কেন জেনোসাইডের কথা বলেন? তারা কেন সূর্যটা স্টপ করে রাখেন? তারা কেন এখনই হুকুম জারি শুরু করেছেন? এই কাজগুলো তারা কেন করা শুরু করেছেন? এই কাজগুলো কিন্তু মানুষকে, কিন্তু আমরা যে মেয়েরা যে ভাত রান্না করে সবগুলা ভাত কিন্তু টিপে দেখে না, একটা ভাতের হিসাব করে না। কিন্তু আওয়ামী লীগের ভোট নিয়ে তো আপনাদেরও প্রচন্ড আগ্রহ। জামায়াত যদি আগ্রহ দেখায় তাতে দোষ হবে। আমি বলবো না যে আমাদের আমি চাচ্ছিলাম না, তবুও দুটো ক্লিপ দেখা। একটা মির্জা, আমি একটা ক্লিপ দেখাতে চাই। দেখাতে হবে না, আমি অস্বীকার করব। আমি একটু বলে দেই একটু, যে আওয়ামী লীগে যারা আছেন তারা হতাশ হবেন না। ধানের শীষে আপনাদের পাশে আছে ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির পেছনে দাঁড়াতে আওয়ামী লীগের ভাইদের আহ্বান বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হারুনুর রশিদের। জামায়াতের গুলার দরকার নেই এটা দেখানোর, আমরা এটা ছবিটা দেখালাম। আবার জামায়াতেরও আছে, যেমন এবার তো মুজিব ভাই নাই, আপনাদের আগের অনুভূতি থেকে 2 নম্বরে আমি আছি, মানে এটা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন, পরে যদি কিছু হয় তখন হিসাব নিকাশ। তেমনি ক্লিন মিজের আওয়ামী লীগ ভোটাররা জামায়াতের পতাকা তলে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের। সুতরাং আওয়ামী লীগের ভোট কিন্তু কবজা করার জন্য জামাতের চেয়ে কোনো অংশে আপনার পিছিয়ে না। আপনার কি জামাতের কৌশলকে ভয় পাচ্ছেন? আওয়ামী লীগের ভোটকে কবজা করার জন্য, হিন্দু ভোট কবজা করার জন্য যখন একটা হুজুর যখন গীতা মুখস্থ করে যখন পূজা মণ্ডপে উঠে যখন গীতা পাঠ করে, তখন থেকেই বোঝা যায় একটা জামাত ইসলামী ইসলামিক সংগঠন, নামের আগে পরে জামাতে ইসলাম, ইসলামের একটা সংগঠন। সেই সংগঠনে যখন হিন্দু সংগঠন থাকে সেটা কিন্তু তাদের গঠনতন্ত্রে থাকার কথা না। সেটা যখন থাকে অনেক আগেই ছিল, জামায়াতে হিন্দু শাখা আগেই ছিল, অনেক আগে অনেক কিছুই ছিল, তাদের গুপ্ত রাজনীতি ছিল। তারা অনেক আগে, যেমন অনেক আগে যারা কোনো পদেই ছিল না, এখন বলে সে ছাত্র শিবিরের অমুক খানের প্রেসিডেন্ট ছিল, অমুক এরিয়া সেক্রেটারি ছিল, অমুক এলাকার রুকন ছিল। এগুলা কিন্তু এখন জানা যায় না। তারা জানে যে কোথায় প্রকাশ করতে হবে, কোথায় প্রকাশ করতে হবে না। আপনারা কি তাহলে এই ভোটটা কারাকারিতে পড়ে গেল? আমি তাহলে একটু রাজাকিবের কাছে যাব। আমি শেষ করে দিই। এই ভোটগুলা এই দেশের রাজনীতির এটাই খারাপ লক্ষণ, এবং গণতন্ত্রের এটাই যে সবগুলো তন্ত্রই খারাপ, তার মধ্যে গণতন্ত্র কিছুটা ভালো। এই কিছুটা ভালোর মধ্যে বাকি যে খারাপটুক, এটাই হলো এটা যে ভোটটা নেওয়ার জন্য যার পণ্যায় চেষ্টা করে, এই চেষ্টা করার জন্য এইখানে কিন্তু সব একাকার হয়ে গেছে। সে মানুষটা খারাপ, কিন্তু তার ভোটটা আমার চাই। রাজাকি ভাই, চেষ্টায় দোষ কি? বিএনপি যদি চেষ্টা করে জামাত কেন করবে না? সে কেন আওয়ামী লীগের যে ভোট, যারা তো ভোট তো দিতে পারবে, তারা সেই ভোট নিতে চাইলে দোষ তাদের কৌশলে, বিএনপি নিতে চাইলে দোষ হবে না? মানে যদি আপনার মতো করে ব্যাখ্যা দিতেন। শুনুন, রাজনীতিটা তো কৌশলের খেলা, এখানে কোনো প্রেম নাই, পুরোটাই কৌশলের খেলা। আপনি ওই জামাত ইসলামের যে আমির, আরে কি কয় আমির, কি বলবো না, বড় বড় নেতাদেরকে যখন মৃত্যুদণ্ড দিল, হ্যাঁ,
তখন কিন্তু জামাত নির্বিকার তাকায় তাকায় দেখছে, কারণ সে জানে যে তারা কিছু ওই মুহূর্তে করতে পারবে না। কিন্তু তারা কিন্তু নিরাশ হয়নি, ঘাপটি মেরে বসেছিল, যেটা আমরা সময়ের ব্যবধানে এখন বলছি যে তারা নাকি ছাত্রলীগের সাথে মিশেছিল। ওটাও ছিল তাদের রাজনীতি। যেমন ধরেন বাংলাদেশে এমন নেতা আছে যিনি 500 মসজিদ বানাইলেই তাকে ইসলামের পক্ষের শক্তি বলা হবে না। আবার এমন নেতাও বাংলাদেশে আছে যিনি 500 মন্দির বানাইলেই তাকে ইসলাম বিদ্বেষী বলা হবে না। এটা আপনারা বুঝতে পারছেন কাদের কথা কিভাবে বুঝাচ্ছি। তার মানে আপনার এক্সটার্নাল গার্মেন্টস, ইন্টারনাল গার্মেন্টস দুইটা ফ্যাক্টর। যেমন আমি যেটা আগে আপনাকে বলেছি, 5ই আগস্টের পর কিন্তু জরিপে আসছে যে দুইটা দল এখন কম্পিটিশনে আছেন নির্বাচনে, তাদেরকে তারা ওই 16 বছর দেখেনি, শুধুই হাসিনাকে দেখেছে। শুধু শেখ হাসিনাকে দেখার কারণে তাকে তারাই দিছে। আর এই 15 মাসের যে জরিপ, সেই 15 মাস তারা দেখার পরে এরা সিদ্ধান্ত নিছে যে পপুলারিটি কার কিভাবে আসে। আপনি যদি একটা স্টেটমেন্ট দেখেন যে এই যে আপনি বললেন আওয়ামী লীগের পাশে আমরা আছি, এই কথাটা বললে যারা বলবে তারা তো আওয়ামী লীগ বিদ্বেষী যে ভোটারগুলা, যারা দলের সাথে সম্পৃক্ত না, তারা এটা তো ভালোভাবে নেবে না। রাষ্ট্রপতিকে অপসারণ করলে পরে সাংবিধানিক সংকট হবে, এটা যখন বলছে তখন এই কথাটা যারা বলে তারা তো আওয়ামী লীগের দোসরের পক্ষের দোসর হিসাবে যে রাষ্ট্রপতি, তার পক্ষে মতামতটা যায়। সুতরাং আমি বারবার বলছি 5ই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত কিন্তু বিবেচনায় নেওয়া হচ্ছে, আপনাকে নির্বাচনে ভোটের দিন পর্যন্ত বিবেচনায় নেবে, পরীক্ষার পূর্বরাত্রি যেরকম, অর্থাৎ আগের রাত্র চিন্তা করবে কালকে সকালে কাকে ভোট দিব। এখন মারাত্মক সতর্কতার জায়গা। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে কি জটিলতা হয়েছে এই দেশবাসী দেখছে। তারপরে গণভোটার নির্বাচনে একই দিনে পৃথিবীর কোথাও নাই, আমার সংবিধানও নাই, সেটা কাদের চাপে বাধ্য হইয়া করতে হয়েছে, এইগুলো জরিপে নিবে। তারপরে আসেন যেটা বললাম জুলাই সনদের আইনি ভিত্তি, কেন জটিলতা হবে? সবাই বলি আমরা জুলাই আন্দোলনে ছিলাম, তাহলে সনদ নিয়ে আইনি ভিত্তিতে এই সব বিবেচনায় নিলে আপনার এক্সটার্নাল গার্মেন্টস যেটা বাহ্যিকভাবে দেখতেছি, ভিতরে আমি নোংরা থাকতে পারি। তাহলে তো আগামী নির্বাচন আপনি বলবেন প্লিজ। আমি ভিত্তি তো আপনার না, এমনিতেই নাই, আমি ওসব একই দিনে আইনি ভিত্তি নাই, গণভোট এমনিতেই আইনি নাই, মানলাম আমি। তাহলে এটা নিয়ে পরেরটা আপনি বললেন কেন, আগেরটা কেন বললেন না? যাচ্ছি কেন তাইলে? 100% সংবিধানে নাই, সংবিধান বহির্ভূতভাবে যাচ্ছি কেন? একটা জাতি সবাই মিলেমিশে সংবিধান বহির্ভূতভাবে যাচ্ছি, যা সংবিধানে নাই, কোথাও নাই। কিন্তু এটা কিন্তু এই 15 মাসের কর্মকাণ্ডের মধ্যে নতুন যে 30% তারা বিবেচনায়। একটি প্রশ্ন আপনাকে করতেই চাই রাজ্জাকি সাহেব, সেটি হচ্ছে যে তাহলে ভোটের রেজাল্ট আনসার্টেন হয়ে গেল, মানে আমরা এখন স্বচ্ছভাবে বুঝতে পারি না। এই যে 30% আগামী দিনে আরো আপসেট হতে পারে, তো আরো ঘটনা ঘটতে পারে। ভোটের রেজাল্ট আপনার আজকে থেকে মানে ফ্রম ডে 1 5ই আগস্টের পর থেকে 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস যদি ধরেন, যেটা যেভাবে ছিল আস্তে আস্তে কিন্তু অনিশ্চয়তার দিকে, যেমন চক্ষু বন্ধ করে আপনি পাস করে যাবেন, সেই রকম যে জায়গাগুলো ছিল আমার মনে হয় না খুব ইজি সেই জায়গাগুলো আছে। এর মানে এই না যে কালকে জামাত বা অন্য কোনো দল ভোটে জিতে যাবে, কিন্তু একেবারে ওই ব্ল্যাঙ্ক চেকের মতো নেই আর কি মনে হয় আমার কাছে। জি, নীলুফার চৌধুরী মনি, 1 মিনিট শেষ কথা আপনাকে দিচ্ছি। দেখেন, আমি এটা বলতে চাই, ভোটের যে এই রেজাল্ট এখানে আগামে যাই বলেন না কেন, ভোট হলো অন্য হিসাব। আপনার মনে আছে 1991 সালের যে ভোটটা হয়েছিল, সেখানে কিন্তু আওয়ামী লীগ মন্ত্রিপরিষদও গঠন করে ফেলেছিল। বিএনপি নিয়ে কোনো পত্রিকা কোনো কিছু, তখন হয়তো টকশো ছিল না, আলোচনা ছিল না, কিন্তু পরবর্তীতে আমরা কি দেখেছি? আমরা বিএনপিকেই ক্ষমতায় আসতে দেখেছি। এবং একটা বোধহয় ইনকিলাব পত্রিকা বোধহয় কিছুটা লিখেছিল, ঠিক একই জায়গায় বলছি, এইসব জরিপ টরিপ কিছুই হবে না। জনগণ যদি ভোট দিতে পারে, ভোটটা কাকে দিবে, যদি লেভেল প্লেইং ফিল্ড হয়, তাহলেই আমরা ধরে নিতে পারি যে লেভেল প্লেইং ফিল্ড কাকে চাচ্ছে, আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব। এইটাই আপনাদের চাওয়া উচিত প্রত্যেকটা সাংবাদিকের। তাহলে কি রেজাল্ট সম্পর্কে এখনই ধারণা করে ফেলতে পারবেন আপনি? আমি ধারণা না, রেজাল্ট যার পক্ষে যে কোনো অসুবিধা নাই, যদি লেভেল প্লেইং ফিল্ড হয়। লেভেল প্লেইং ফিল্ড, আমি আবারও বলছি, আমার ভোট দেওয়ার নিশ্চয়তা দিতে হবে, আমি ভোট দিয়ে বাড়ি ফিরে যাওয়ার নিশ্চয়তা দিতে হবে, আমার ব্যালট বাক্সের উপর হাত দেওয়া যাবে না, আমার সুন্দর মতো ভোট কাউন্ট করতে হবে, আমার রিটার্নিং অফিসার যেন নিরপেক্ষ থাকে সেটার ব্যবস্থা করতে হবে, আমার পুলিশ যেন আমাকে শেষ টাইম পর্যন্ত হৃদয়ের ভিতরে মনোবল নিয়ে সমস্যা আছে। রাজ্জাকি সাহেব, যদি আবু রাজ্জাকি সাহেব লেভেল প্লেইং ফিল্ডের কথা যেমন নীলুফার চৌধুরী মনি বলছেন, জামায়াত ইসলামী বলছে, এনসিপি বলছে, সব দলই বলছে, তাহলে সমস্যাটি কোথায়? কেন উনি আতঙ্কিত? তার মানে লেভেল প্লেইং ফিল্ড আদৌ ঠিক আছে কিনা বলছে, থাকলে এই যে থাকলে তার মানে নাই,
এখন পর্যন্ত নাই হয়তো বা ওনার কাছে। এটা আমি বারবার বলছি, আমরা কিন্তু নির্বাচন চাচ্ছি, কিন্তু কোনো দল সিনা টান করে বলেনি যে লেভেল প্লেইং ফিল্ড ঠিক আছে, প্রশাসন ঠিক আছে। এইটা কিন্তু কোনো দল এখন পর্যন্ত বলতে পারেনি। তো আপনি নির্বাচনে যাচ্ছেন, তার আগে আপনি এটা এনশিওর করবেন না যে লেভেল প্লেইং ফিল্ড ঠিক আছে কিনা। আর যদি এমনও শুনি জামাত নাকি প্রশাসন সাজায় রাখছে, সব জায়গায় ভইরে ফেলছে, কোথায় আমরা শুনি, তো জামাত যদি প্রশাসন ভইরেই ফেলায়, তাহলে আপনি নির্বাচনে যাচ্ছেন কোন সাহসে? কথার কথা বলছেন। কোন সাহসে যাচ্ছেন? আমি নির্বাচনে যাচ্ছি কারণ আমি জনগণ এবং সমস্ত বাংলাদেশের যে সরকারটা আসছে সেই সরকারটাকে এখনো আমি বিশ্বাস করি যে তার কোনো দল নাই, সো দ্যাট সে সবার জন্য নিরপেক্ষ থাকবে। ধন্যবাদ নীলুফার চৌধুরী মণি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবু হেনা রাজ্জাকি, আপনাকে অসংখ্য